Hi there, my name is Rubel Hussain and from today I will be teaching math for class ICSE board students, and this is especially for the class 9. Okay, math chapter 1, rational and irrational numbers. So আজকে আমরা এই চ্যাপ্টারটা শুরু করছি। ওকে, তো যত ধরনের ম্যাথ আছে ওগুলো আমরা সবই ওয়ান বাই ওয়ান অ্যাটেন্ড করব। তো তাড়াতাড়ি নোটপত্র নিয়ে ভিডিওটা দেখতে শুরু করো, স্টার্ট করো, তোমার বন্ধুদের সাথে তাড়াতাড়ি শেয়ার করে দাও যাতে করে সবার হেল্প হয়। কারণ কি আমি তোমাদের এই বুকটার ক্লাস 9 এর ম্যাথের এই বুকটার প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ আমি প্রত্যেকটা ম্যাথ সলভ করব। তোমাদের খুবই হেল্পফুল হবে এই ভিডিওটা, আশা করি ভালো লাগবে। চলো শুরু করছি। তো উইদাউট ওয়েস্টিং টাইম লেটস গেট স্টার্টেড। সো ফার্স্ট অফ অল যখন তোমাদের ফার্স্ট পেজটা ওপেন করবে, look at the first page of the first chapter, rational and irrational numbers. You can see there clearly that there are certain terms known as you already heard about these terms like natural numbers, whole numbers and integers. So what is natural numbers? Any countable number, any number that is countable, যে ধরনের নাম্বার গুণা যায়, তুমি গুণ দিয়ে হাতে কাউন্ট করে বলতে পারবে, এগুলোকে ন্যাচারাল নাম্বার বলা হয়। ন্যাচারাল নাম্বার কি হয়ে থাকে? ন্যাচারাল নাম্বারস কাদেরকে বলবো? যেমন ধরো নাও 1 2 3 4 5, এগুলো কি সবই কাউন্ট করা যায় এক্সেপ্ট 0 কে কাউন্ট করা যায় না, তাই এগুলো কি সবই ন্যাচারাল নাম্বার, কিন্তু 0 ন্যাচারাল নাম্বার না। তাহলে এরপরে দেখবা কি আছে? হোল নাম্বারস কাকে বলে? যে সমস্ত নাম্বারগুলো তোমার 0 কে যখন তুমি ন্যাচারাল নাম্বারের সঙ্গে ইনক্লুড করে দেবা, ঠিক আছে, তখন ওটা হয়ে যাবে তোমার সো অন, ওটা তোমার হয়ে যাবে তোমার হোল নাম্বারস। তাহলে ন্যাচারাল নাম্বারস কাকে বলছে? যেগুলো কাউন্টেবল নাম্বার 1 2 3 4 5 6 7 8, এগুলো আগে জেনেছিলাম আমরা। হোল নাম্বার কাকে বলে? যে ওর সঙ্গে যদি 0 অ্যাড করে দাও তাহলে কি হয়ে যাবে? ন্যাচারাল নাম্বারের সঙ্গে 0 অ্যাড হলে ওটা হয়ে যায় হোল নাম্বার, ঠিক আছে, মানে 0 কে ওখানে দেওয়া হয়। তারপরে যেটা আছে সেটা হচ্ছে ইন্টিজার্স, ঠিক আছে, তারপরে যেটা আছে সেটা হচ্ছে ইন্টিজার্স কাকে বলে? যেই সমস্ত নাম্বার আচ্ছা, ইন্টিজার্স কাকে বলছে? তাহলে যে আমি একটা লাইন দেখো, এরকম একটা লাইন বানালাম, এখানে মাঝখানে নাম 0, এদিকে 1 2 1 2 3 -1 -2 -3। সো ইন্টিজার্স কাকে বলছে? ঠিক আছে, all natural numbers as 0 and the negative natural numbers from the set of integers। তাহলে এখানে দেখো যত ধরনের নাম্বার হয় 0 থেকে শুরু করে পজিটিভ নাম্বার 1 2 3 4 5 6 7 8 and so on, and নেগেটিভ নাম্বার 1 -1 -2 -3, এগুলো সবই কি ইন্টিজার্স। তো এই জিনিসগুলো তোমরা আগে থেকেই জানো, ক্লাস 8 এও শিখেছো, তো এই জিনিসগুলো আমি আর বেশি ডিটেইলে যাচ্ছি না, আশা করি তোমরা জানো। তো এরপরে যে মেইন জিনিসটা আমাদের এখন এই চ্যাপ্টারে বুঝে নিতে হবে সেগুলো হচ্ছে যে রেশনাল নাম্বার। সেটা কি? রেশনাল নাম্বার। আচ্ছা, রেশনাল নাম্বার কি? আচ্ছা, রেশনাল নাম্বার কাকে বলে? এ নাম্বার, একটা নাম্বার which any number, I should not say a number, any number which can be represented as p by q or p upon q, যে কোনো নম্বর যেটাকে p upon q আকারে লেখা যায়, any number that can be written as p upon q where q is not is equal to 0, যেখানে ডিনোমিনেটরটা মানে নিচেরটা কখনো 0 হবে না। any number that can be represented as p by q where q is not is equal to 0 and p and q are their lowest form, কি বোঝাচ্ছে? যেটা বোঝাচ্ছি, and p and q are co-prime numbers, okay. So any number that can be represented as p by q where q is not equal to 0
and P and Q are the lowest form, and P and Q are co-prime numbers. A numbers that একটা নাম্বার যার এই তিন ধরনের কোয়ালিটি থাকবে সেই নাম্বারকে আমরা রেশনাল নাম্বার বলবো, ঠিক আছে। তো কোপ্রাইম কি? কোপ্রাইমটা আমরা বুঝে নেব। কোপ্রাইম হচ্ছে যখন দুটো নাম্বারের ফ্যাক্টর শুধুমাত্র 1 হবে, ওটাকে আমরা কোপ্রাইম নাম্বার বলবো। সাপোজ আমরা দুটো নাম্বার নিচ্ছি 2 and 5, ঠিক আছে। তো এদের ফ্যাক্টরাইজেশন যখন করব তুমি এলসিএম করে দেখবা 2 1, এখানে এলসিএম করে দেখবা 5 1। তো এদের মধ্যে কমন ফ্যাক্টর কি আছে? কমন ফ্যাক্টর কি আছে? কমন ফ্যাক্টর এখানে দেখো 1 ছাড়া কোনো কমন ফ্যাক্টর আছে এর মধ্যে? নেই। তার মানে কি এই যে দুটো নম্বরের মধ্যে দুটো নম্বর কি একে অপরের কো-প্রাইম। তাহলে যে সমস্ত নম্বরের যে সমস্ত দুটো নম্বর যাদের মধ্যে কমন ফ্যাক্টর শুধুমাত্র 1 থাকবে তাদেরকে কো-প্রাইম নাম্বার বলা হবে, ঠিক আছে। তার মানে কি এই যে এই পি আর কিউ, পি আপন কিউ এর আমি কথা বলছি, এই পিটা আর কিউটার মধ্যে রিলেশনটা কিরকম থাকবে? তারা থাকবে কো-প্রাইম, ঠিক আছে। মানে ওদের ফ্যাক্টর 1 ছাড়া অন্য কিছু থাকবে না, আর যদি এরকম থাকে তাহলে ওরা কিন্তু ওদেরকে রেশনাল নাম্বার বলা যাবে না, ঠিক আছে। আর পি আর কিউ থাকবে কি লোয়েস্ট ফর্মে থাকবে। লোয়েস্ট ফর্ম বলতে কি বোঝায়? এটা তো বোঝা গেল কো-প্রাইম, ঠিক আছে। ওদের মধ্যে কমন ফ্যাক্টর 1 ছাড়া কিছু থাকবে না, কো-প্রাইম হয়ে গেল। এবার লোয়েস্ট ফর্মে কেমন করে থাকবে? সাপোজ আমি লিখলাম 24 by you can say 12, or you can say 12 by 24, তাই না? তো 12 আর 24 কে কেটে দেখো করা যাবে 1 by 2 করা যাবে। তাহলে দেখো এখানে একটা নাম্বার ছিল, প্রথমে কি ছিল 12 by 24, ওটাকে কমিয়ে আমি লোয়েস্ট ফর্মে নিয়ে আসলাম না 1 by 2। তো এরকম ভাবে থাকবে না, ও সবসময় লোয়েস্ট ফর্মটাই থাকবে, ঠিক আছে। এরকম ভাবে থাকবে না, সবসময় লোয়েস্ট ফর্মটাকে কি হবে রেশনাল নাম্বার ধরা হবে, ঠিক আছে। আর রেশনাল নাম্বারের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট জিনিস একটা মনে রাখতে হবে যে p বাই q আকারে ওটা লেখা থাকছে, কিন্তু মনে রাখবা যে এটা হলো আমাদের নমিনেটর, এটা হলো ডিনোমিনেটর। তো নমিনেটর 0 হতে পারে কিন্তু ডিনোমিনেটর কোনো দিনও 0 হবে না। নমিনেটর 0 হয়ে গেলেও ভালো, ঠিক আছে, কিন্তু ডিনোমিনেটর 0 হবে না। হয়ে গেলে সেটা প্রাইম নাম্বার, তোমার রেশনাল নাম্বারস নয়, ঠিক আছে। এবার রেশনাল নাম্বারে কিছু কিছু ফ্যাক্ট আছে, কিছু কিছু নোট আছে, যে নোটস গুলো দেখবা তোমার নেক্সট পেজে হয়তো দেওয়া আছে, মেবি আমি দেখে নিচ্ছি। হ্যাঁ, নেক্সট পেজ নম্বর 2 তোমরা দেখবা মাথার উপরে একটু হাইলাইটেড করে লেখা রয়েছে 1 2 3 তিনটা নোটস লেখা রয়েছে। ওই নোটসগুলো তোমাদেরকে আমি এখন বুঝিয়ে দিচ্ছি সেই জিনিসগুলো কি বলেছে বই তোমাদের, ঠিক আছে। বলছে একটা প্রাইম নাম্বার হতে পারে 2/5, ঠিক আছে। আমি এখনই বললাম দেখো প্রাইম নাম্বারগুলো কি হবে কো-প্রাইম হবে। এখন আমি একটু আগে বললাম যে 2 আর 5 হচ্ছে কো-প্রাইম নাম্বার। এরকম আরো কো-প্রাইম নাম্বার আছে 3/7, তাই না, 1/3, 1/2, এরা সবাই দেখো এক করে কো-প্রাইম, ঠিক আছে। তো এরকম কো-প্রাইম হবে। আর নিচেরটা 0 হবে না, দেখো নিচে কি আছে ডিনোমিনেটর 5 আছে, এখানে 0 নেই, ঠিক আছে। তো 2/5 এখানে দেখো একটা রেশনাল নাম্বার, ঠিক আছে। তো আমার শর্ত হচ্ছে ডিনোমিনেটরটা 0 হবে না, 0 বাদে যে কোনো নাম্বার হতে পারে। তাহলে আমি দেখতে পারি না 2/1 কিউটা মানে ডিনোমিনেটরটা কিউটা, কিউ এর ভ্যালু কখনো 0 এখানে হবে না। তাহলে আমি এখানে কিউ এর ভ্যালু নিচেরটা কিউ, ডিনোমিনেটর এখানে আমি 1 লিখতে পারি। আচ্ছা, এবার 2/1 মানে কত 2। তাহলে এটা যদি রেশনাল নাম্বার হয়, এটা তো রেশনাল নাম্বার, দেখো এটা প্রাইম ফ্যাক্টরস হচ্ছে 2 আর 1 প্রাইম ফ্যাক্টর, সরি কো-প্রাইম। 2 আর 1 কি কো-প্রাইম, ঠিক আছে। এরা নিজের লোয়েস্ট ফর্মে আছে আর এরা p/q হিসেবে এখানে রয়েছে। তো এবার এটা যদি রেশনাল নাম্বার হয়, এবার 2/1 মানে কত 2, তাহলে 2 is also a rational number. Hence 2 3 4 5 6 7 8 9 and so on is a rational number. Okay, next, so this is the first point written in your book, that when b is equal to 1, the rational number a by 1 is equal to a, then it means what it means that all integers are rational numbers. একটু আগে আমি ইন্টিজার্স কি সেটা বুঝালাম,
ইন্টিজার্স কি একটু আগে আমি বুঝালাম যে 0 1 2 3 4 এদিকে আবার -1 -2 -3 -4 এগুলো সব কি ইন্টিজার্স না? তাহলে দেখো এগুলো তো ইন্টিজার্স, তার মানে এখান থেকে কি বোঝা গেল এটা -3 হতে পারে -4 হতে পারে, দেখো এটা -2/1 হতে পারে -2, তার মানে কি এটা যদি রেশনাল নাম্বার হয় এটাও রেশনাল নাম্বার হবে, ঠিক আছে? তাহলে ইন্টিজার্স মানে আবার 0 তো হয়, তাহলে দেখো 0 by anything 0/1 is also a rational number, কারণ কি দেখো কি বলেছে q is not is equal to 0, মানে নিচেরটা মানে ডিনোমিনেটরটা 0 হবে না, 1 হতে পারে 2 হতে পারে 3 হতে পারে যে কোনো হতে পারে 0 বাদে, কিন্তু উপরেরটা তো বলেনি কিছু, উপরেরটা 0 লিখতেই পারি আমি, তাহলে 0/1 is equal to also 0, then 0 এটা যদি কি হয় p/q আকারে লেখা আছে এটা রেশনাল নাম্বার, তার মানে কি 0 এখান থেকে কি আসবে অ্যানসারটা 0 আসবে, তো 0 is also a rational numbers। এখান থেকে কি প্রুফ করলাম আমি, কি প্রমাণ করতে চাইছি আমি, কথাটা কি বলতে চাইছি যে নিচেরটা 0 করছি না, বাকি যেগুলো 0 করতে পারবো, হ্যাঁ নিচেরটা 1 ও লিখতে পারবো আমি, নিচেরটা 1 লিখে আমি প্রুফ করলাম যে কোনো নাম্বার এরকম হচ্ছে তোমার ইন্টিজার্স, উপরেরটা 0 লিখে আমি লিখলাম প্রমাণ করে দিলাম যে 0 হচ্ছে একটা রেশনাল নাম্বারস। তাহলে 0 হয়ে গেল 1 হয়ে গেল -2 -3, তো সব ধরনের নাম্বারই কি হয়েছে তোমার এখানে মোটামুটি যতগুলো ইন্টিজার্স আছে সবাই কি হয়েছে তোমার রেশনাল নাম্বার হয়ে যাচ্ছে আশা করি, ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা দেন এবার প্রশ্ন হচ্ছে রেশনাল নাম্বারের সঙ্গে রেশনাল নাম্বার হিসাব করলে কি হবে। রেশনাল নাম্বারকে আমি rn লিখছি, দুটো রেশনাল নাম্বারকে তুমি যদি প্লাস করো, দুটো রেশনাল নাম্বারকে তুমি যদি প্লাস করো তো অ্যানসারও রেশনাল নাম্বারই আসবে। एग्जांपल 2/3 plus 3/4 is equal to 12, 8 plus 9 is equal to 17/12। দেখো দুটো রেশনাল নাম্বারকে যোগ করলাম, কি আসলো যেটা আসলো সেটা একটা রেশনাল নাম্বার। তো যখনই আমরা দুটো রেশনাল নাম্বারকে অ্যাড করব, অ্যাডিশন করব, ওটার অ্যানসার কিন্তু রেশনাল নাম্বারই আসবে। এরকম ভাবে যখন দুটো রেশনাল নাম্বারকে আমি মাইনাস করব, ওটাও কিন্তু কি হবে রেশনাল নাম্বারই আসবে। দুটো রেশনাল নাম্বারকে আমরা যদি মাল্টিপ্লাই করি তাও ওটার অ্যানসার রেশনাল নাম্বারই আসবে। দুটো রেশনাল নাম্বারকে আমরা যদি ডিভাইড করি তাও কিন্তু ওটার অ্যানসার রেশনাল নাম্বারই আসবে। সো কি পেলাম, প্লাস হোক মাইনাস হোক ডিভিশন হোক আর মাল্টিপ্লিকেশন হোক, প্রত্যেক ক্ষেত্রে যদি দুটোই রেশনাল নাম্বার হয়, প্রত্যেক ক্ষেত্রে যদি দুটোই রেশনাল নাম্বার হয়, ঠিক আছে, তাহলে কিন্তু ওর অ্যানসারও কি একটা রেশনাল নাম্বারই আসবে, এটা মনে রাখতে হবে, ঠিক আছে? নেক্সট টপিক মানে এটাকে নেক্সট একটা দেখো কি আছে বলছে if ওখানে একটা টার্ম দিয়েছে if a and b are two rational numbers then a plus b by 2 is also a rational number। ওয়াও নাইস টার্ম, এটা দেখো এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, এই জায়গাটা ভালো করে বুঝতে হবে। হ্যাঁ, a rational number which exists between a and b, ধরো নাও suppose a and b are the two rational numbers, a and b are two rational numbers, so in order to know the rational number in between them, মানে এদের মাঝখানে যে রেশনাল নাম্বারটা আছে সেটা যদি আমাদেরকে জানতে হয় কিভাবে জানবো, কিছুই করতে হবে না, এই দুটোকে অ্যাড করবা, নিয়ে 2 দিয়ে ডিভাইড করে দেবা, যেটা আসবে সেটা হচ্ছে এদের মাঝখানে একটা রেশনাল নাম্বার, ঠিক আছে? বুঝা গেছে? তো আমরা দুটো একটা এক্সাম্পল দেখে নিচ্ছি। ধরো নাও একটা রেশনাল নাম্বার নিলাম -4, একটা রেশনাল নাম্বার নিলাম -4, আচ্ছা প্লাস নিচ্ছি। আচ্ছা তাহলে এদের মাঝখানে এবারে একটা রেশনাল নাম্বার আমরা কিভাবে বার করব? দেখো 5 আর 4 কে অ্যাড করলাম, 2 দিয়ে ডিভাইড করে দিলাম, কত হবে 9/2 ইজ ইকুয়াল টু কত হবে 4.5। তুমি এটা কিভাবে রাখতে পারো, এভাবে লিখতে পারো। তাহলে কি দেখো দুটো রেশনাল নাম্বার ছিল, ওদেরকে অ্যাড করলাম, 2 দিয়ে ডিভাইড করলাম, তাহলে ওদের মাঝখানের আরেকটা যেটা রেশনাল নাম্বার সেটা বেরিয়ে গেল। তো আমি সময় পরীক্ষায় কোশ্চেন করে দেয়, শর্ট কোশ্চেন 1-2 নম্বরের, হ্যাঁ দুটো রেশনাল নাম্বার দিয়ে দিবে, বলে দেবে এদের মধ্যে একটা দুটো অথবা তিনটে রেশনাল নাম্বার বার করো, ঠিক আছে? তো তোমরা দেখতে পারো एग्जांपल তোমাদের বইয়েও দেওয়া রয়েছে, পেজ নম্বর 4 এ দেখবা, একটা জায়গায় দেওয়া আছে দেখো একদম পেজ নম্বর 4 এর নিচের দিকে to insert 3 rational numbers between 3 and 4।
insert three rational number between 3 and 4 তো কি বলছে এখানে 3 and 4 এর মধ্যে তিনটে rational number বার করতে বলছে 3 and 4 এর মধ্যে তিনটে rational number বার করতে বলছে ঠিক আছে তো কিভাবে করব দেখো নাম্বারগুলো কি কি দিয়েছে একটা দিয়েছে 3 একটা দিয়েছে 4 এবার এদের মাঝখানে তিনটে তিনটে rational number আমাদের বার করতে হবে কি করব প্রথমে এদেরকে যোগ করে 2 দিয়ে ডিভাইড করে দেব ফার্স্ট উই হ্যাভ টু অ্যাড দিস এন্ড divided by 2 4 plus 3 is equal to 7 by 2 is equal to 3.5 so first rational number কি 3.5 এবার সেকেন্ড rational number কিভাবে বার করব এই যেটা বের হলো প্রথমে এটা লিখব 3 প্লাস যেটা বের হলো ওটা কত 3.5 by 2 তাহলে কত হবে 6.5 by 2 ঠিক আছে এবার 6.5 by 2 divided by 2 3 6 পয়েন্ট হলো এখানে 5 0 25 কত বের হলো তাহলে 3 পয়েন্ট কত বের হলো 3.25 so 3.25 is the second our second rational number এবার থার্ড rational number কিভাবে বার করব মনে রাখবা এখানে কত বেরিয়েছিল ফার্স্টে 3.5 ঠিক আছে তো 3.5 প্লাস 4 বাই 2 মানে কি করলাম প্রথমে দেখো এই 3 এর সঙ্গে 3.5 কে অ্যাড করে একটা বার করলাম এবার 3.5 এর সঙ্গে একবার 4 কে অ্যাড করব নিয়ে 2 দিয়ে ডিভাইড করব কত হবে 7.5 বাই 2 এটা ডিভাইড করলে তোমার চলে আসবে 3.75 তাহলে আমাদের দেখো তিনটা রেশনাল নাম্বার আমরা পেয়ে গেছি ঠিক আছে তিনটা রেশনাল নাম্বার আমরা পেয়ে গেছি ফার্স্ট রেশনাল নাম্বার কি 3.5 সেকেন্ড রেশনাল নাম্বার হচ্ছে 3.25 থার্ড রেশনাল নাম্বার হচ্ছে 3.75 তো এইটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা এইভাবে তোমরা কি হতে মানে বলে দেবে দুটো নাম্বার ওদের মধ্যে বলে দেবে তিনটে রেশনাল নাম্বার বার করো তো এইভাবে বার করে দেখিয়ে দেবো ঠিক আছে আরামসে কোনো প্রবলেম হবে না ঠিক আছে তো আবার আমরা 3 নম্বর পেজে চলে আসবো এখানে দেখবো কিছু কিছু নাম্বারের ব্যাপারে বলেছে যেমন ধরো নাও তো কি বলেছে টার্মিনেটিং ডেসিমালস নন টার্মিনেটিং ডেসিমালস ঠিক আছে টার্মিনেটিং ও নন টার্মিনেটিং ডেসিমালের মধ্যে বলেছে ঠিক আছে এগুলো খুবই ইজি নন টার্মিনেটিং ডেসিমাল মানে হচ্ছে রিকোয়ারিং নাম্বার যাকে বলছে তো আমরা দেখে নেব কিছু জিনিস ডেসিমালের ফ্যাক্ট কিছু কিছু আমরা দেখব এখানে তো এখানে দেখো বইয়ে দুটো আছে একটা টার্মিনেটিং ডেসিমালস একটা রিকোয়ারিং ডেসিমাল রিকোয়ারিং মানে হচ্ছে নন টার্মিনেটিং ঠিক আছে নন টার্মিনেটিং আর রিকোয়ারিং একই তো আমরা 7 কে আমি 2 দিয়ে ডিভাইড করব কত হবে 3.5 তাই না কেমন করে এইভাবে 7 3 2 are 6 1 পয়েন্ট দিলাম 0 5 দিলাম 10 মিলে গেল না তো দেখো ডিভিশনটা মিলে গেল 3.5 आंसर আসলে ক্লিয়ার आंसर তো যে ধরনের রেশনাল নাম্বারসে তোমার ডিভাইড করে এরকম একটা কমপ্লিট নাম্বার পেয়ে যাচ্ছ তখন ওটাকে আমরা বলছি তোমার কি বলছো এটাকে টার্মিনেটিং ডেসিমালস ঠিক আছে আর নন টার্মিনেটিং ডেসিমাল কাকে বলে এটা তো কি হলো টার্মিনেটিং ডেসিমালস ঠিক আছে এটাকে বলছে টার্মিনেটিং ডেসিমাল এবার নন টার্মিনেটিং ডেসিমাল কাকে বলছে non-terminating or requiring non-terminating decimal or repairing decimal ঠিক আছে ধরে নাও আমি 4 কে 9 দিয়ে ডিভাইড করছি 4 আসলে প্রথমে পয়েন্ট নিয়ে যাবে 40 হয়ে যাবে ঠিক আছে 4 9 are 36 4 আবার 0 4 9 are 36 আবার 4 আবার 4 নিলে 4 9 40 4 9 36 4 দেখো 4 4 4 4 4 এভাবে আসতেই থাকবে কোনোদিন স্টপ হবে না থামবে না মানে মিলবে না অ্যাকচুয়ালি এটা ঠিক আছে তো এক কথায় যে সমস্ত ডেসিমাল যে সমস্ত ডিভিশন করে তোমার অ্যানসার চলে আসছে ক্লিয়ার অ্যানসার ওটা তোমার টার্মিনেটিং ডেসিমালস আর এটার দেখো অ্যানসার কখনো তুমি পাবে না ওটা হতেই থাকছে তো এরকম ক্ষেত্রে আমরা কি করি আমরা আগে শিখেছিলাম 0 এরকম আসলে কি করতে হয় 0.4 ওর মাথায় এরকম একটা পয়েন্ট দিয়ে দিতে হয় মানে এটাই বোঝাচ্ছে যে এটা এই টার্মটা বারে বারে রিপিট হবে ওই জন্য ঠিক আছে তো এগুলোকে আমাদের রিকোয়ারিং ডেসিমাল বলা হয় ঠিক আছে এটা দিয়ে একটা শর্ট কোশ্চেন অনেক সময় হতে পারে ঠিক আছে তো ওটা আমরা দেখে নেব কিভাবে হয় এখান থেকে কি ধরনের শর্ট কোশ্চেন হয় আমি একটু বলে দিচ্ছি ঠিক আছে
তো আমরা জিনিস এখানে দুটো জিনিস শিখলাম, মনে রাখবো, একটা নন টার্মিনেটিং, একটা কি হচ্ছে টার্মিনেটিং। টার্মিনেটিং ডেসিমাল এখানে দেখো 7/2 3.5, এটা দেখো আর আসলে এখানে মিলে আছে, কমপ্লিট হয়ে যাচ্ছে, কিন্তু এটা এখন কমপ্লিট হচ্ছে না, মাথায় একটা ফোঁটা বসাতে হচ্ছে। তো এই ধরনের যেগুলো আছে এগুলোকে আমরা কি বলি, নন টার্মিনেটিং ডেসিমাল বলি বা রিপেয়ারিং ডেসিমাল বলি। আর টার্মিনেটিং কোনটা, যেটা থেকে একটা প্রপার आंसर চলে আসে 3.5, ওটা বলবো টার্মিনেটিং। এবার পরীক্ষায় কি করবে, পরীক্ষায় তোমাদেরকে দু চারটা এরকম রেশনাল নাম্বারসের মতো দিয়ে দিবে, ঠিক আছে। তারপরে বলা হবে যে উইদাউট ডিভাইড, মানে ভাগ না করে তোমার কি করতে হবে, বলতে হবে যে এদের মধ্যে কোনটা টার্মিনেটিং কোনটা রিপেয়ারিং, ঠিক আছে। তো एग्जांपल 5 এ তোমরা দেখতে পারো, ডাউন দিয়েছে एग्जांपलটা। একটা আছে বলেছে উইদাউট অ্যাকচুয়াল ডিভিশন। আমি एग्जांपल নম্বর 5 এর কথা বলছি, ঠিক আছে। কারণ যদি অন্য নম্বরে থাকে অসুবিধা নেই, ওই কোশ্চেন মোটামুটি একই থাকে উদাহরণে, তবে আগের বই থাকলে দেখো না। উইদাউট অ্যাকচুয়াল ডিভিশন, কোশ্চেনটা বুঝো, উইদাউট অ্যাকচুয়াল ডিভিশন ফাইন্ড হুইচ অফ দ্য ফলোইং fractions are terminating decimals or recurring decimals। কি কি দিয়েছে, 7/16 একটা দিয়েছে, 7/16 আর একটা দেওয়া হয়েছে 5/6। ওকে, এটা হচ্ছে। এবার তুমি ভাগ করতে পারবে না, এদেরকে ডিভিশন করতে পারবে না, ডিভিশন না করেই বলতে হবে যে কোনটা টার্মিনেটিং আর কোনটা রিপেয়ারিং, ঠিক আছে। এবার দেখো আমি বলে দিচ্ছি এটা টার্মিনেটিং, এটা রিপেয়ারিং। এবার বলবে স্যার এটা আমি বুঝলাম কিভাবে, না ভাগ করে আমি কিভাবে বুঝবো, তাই না। তো এটা একটা টেকনিক আছে। কেমন টেকনিক স্যার, যে স্যার বলছি যে ডিনোমিনেটরে যে নাম্বারটা থাকবে সেগুলোকে ভেঙে দেখবা। 16 আছে না, মানে আমি বলে দিই এক কথাটা ভালো করে। ধরে নাও তুমি যদি এই ডিনোমিনেটরের নাম্বারটাকে, হ্যাঁ, ডিনোমিনেটর নাম্বারটাকে আমি যদি ধরে নাও একটা নাম্বার আছে x/y, ডিনোমিনেটরে কি আছে y, তো y টাকে তুমি যদি এইভাবে লিখতে পারো 2n আর 5n, যদি এইভাবে তুমি লিখে দিতে পারো তো ওটা হয়ে যাবে টার্মিনেটিং ডেসিমাল। আর এইভাবে যদি এই দুটোর মধ্যে যদি কোনো একটাও বাদ হয়ে যায়, মিসিং হয়ে যায়, এইভাবে যদি তুমি লিখতে না পারো তাহলে ওটা হচ্ছে রিকোয়ারিং ডেসিমাল। একটু কথাটা অর্থটা লাগছে, দেখো এখন एग्जांपल দিলে বুঝতে পারবে। দেখো এখানে কি আছে 16 কে আমরা করে দেব কি আসবে 2^4। 16 মানে কি 2^4, আচ্ছা ইনটু 1 লিখতে পারি না, একই তো ব্যাপার, 2^4 ইনটু 1। আচ্ছা 2^4 ইনটু 1 মানে কি 5 এর পাওয়ার আমি 0 লিখলাম। কি লিখলাম, 5 এর পাওয়ার 0। যে কোনো কিছুর পাওয়ার 0 মানে কত হয়, যে কোনো নাম্বার, একটা নাম্বার ধরো এটা একটা নাম্বার আছে, এরপর আমি 0 লিখে দিলাম, মানে ওটা হচ্ছে 1। তো যে কোনো নাম্বারের পাওয়ার 0 মানে ওটা 1 আছে, তো 1 এর জায়গায় আমি 5 এর পাওয়ার ইচ্ছা করে 0 লিখব। তাহলে দেখো এই 16 নাম্বারটাকে এইভাবে লেখা যাচ্ছে, কত 2n, এখানে n এর জায়গায় কত 4, এখানে 5n, এখানে n এর জায়গায় 0, তো 2^4 আর 5^0। তাহলে দেখো 16 টাকে এইভাবে এই আকারে লেখা যাচ্ছে। যেহেতু এটাকে এই আকারে লেখা যাচ্ছে তাই আমরা এটাকে বলবো টার্মিনেটিং ডেসিমাল। ওকে, hence it can be written in this 2^4 and 5^4 form, so it should be called a terminating decimal, ঠিক আছে। আবার এই ক্ষেত্রে দেখো একটু আলাদা হবে, এখানে কত আছে 6 is equal to 2 into 3 হয়ে যাচ্ছে, তাই না। 2 তো আছে কিন্তু 5 এর জায়গায় হলো না, দুটোই জায়গা, ঠিক আছে, দুটোই জায়গা আমাদের ভাবতে হবে। প্রথম জায়গায় 2 নিয়ে নিলো, দ্বিতীয় জায়গায় কি 3, দুটার পর 1 1 করে। তাহলে এখানে কিন্তু আর 5 কে এক্সট্রা করে তুমি নিয়ে আসা যাবে না, কারণ কি তোমাকে দুটো নাম্বারই ধরতে হবে, ঠিক আছে। তাহলে এটা দেখো তোমরা 2 into 3 হচ্ছে 5 আসছে, কিন্তু এখানে দেখো একটা ছিল ওই জন্য আমরা নিয়ে চলে আসলাম, কিন্তু দুটো হলে আমি এক্সট্রা 1 নিয়ে আসবো না। আর যদি নিয়ে আসি তাহলে কেমন হচ্ছে, আমি জোর করে নিয়ে আসলাম, স্যার এখানে তো 1 এর জায়গায় জোর করে নিয়ে আসা যাবে, তাহলে কি হবে 2 3 আর 5 হয়ে গেল, তো 3 তো এক্সট্রা হয়ে গেছে এখানে, 2 আর শুধু 2 আর 5 থাকলে হতো, ঠিক আছে। তাহলে এটা কিন্তু এই যে y 2^n আর 5^n আকারে, হ্যাঁ, it cannot be represented in this form, so it is a recurring number, and this number 16 can be represented in this form, so hence 16 is a terminating decimal and 6 is a recurring decimal. Very important question. Okay, okay,
নিয়ে আমরা বুঝলাম যে টার্মিনেটিং ডেসিমাল আর নন টার্মিনেটিং ডেসিমাল অথবা রিপিটিং ডেসিমাল যেগুলো হচ্ছে সেগুলো কি জিনিস, তাই না? আচ্ছা, এই দেখো एग्जांपल একটা এখানে, তাই না? 7/2 3/5 কমপ্লিট নাম্বার পেয়েছি, 1/8 কত পেয়েছি? 0.125, তাই তো? তাহলে কথা হচ্ছে দেখো এখানে একটা কমপ্লিট একটা নাম্বার পেয়ে নিচ্ছে ওরা, এখানে একটা কমপ্লিট নাম্বার পেয়ে নিচ্ছি, তাহলে যেগুলো একটা ভাগ ডিভাইড করে তুমি একটা কমপ্লিট নাম্বার পেয়ে নিবে সেটাকে আমরা বলছি কি টার্মিনেটিং ডেসিমাল। আর নন টার্মিনেটিং ডেসিমাল কাকে বলছি? সাপোজ দেখো এখানে 1 কে 3 দিয়ে ডিভাইড করবা তো দেখবা 0.33333 রিপিট হতে থাকবে, যেন 3 মাথায় একটা দাগ দিয়ে দিলে এখান থেকে কি বোঝা যায় এটা রিপিটেড নাম্বার, তার মানে কি এটা একটা কমপ্লিট নাম্বার তুমি কখনো পাবা না, এখান থেকে সবসময় কি একটা নাম্বার রিপিট হয়ে বারে বারে আসতে থাকবে, তখন আমরা এটাকে বলি নন টার্মিনেটিং নাম্বার। এর ক্ষেত্রে হচ্ছে 11/9 ডিভাইড করলে 2.2222 আসতেই থাকবে, যতক্ষণ করবো তখন আসতে থাকবে, তো 2 এর মাথায় একটা দাগ দিয়ে দিলাম, ঠিক আছে? সেরকম দেখো এরকম রিপিটেড নাম্বার একটার থেকে বেশি হতে পারে, দেখা গেল নাম্বারটা এভাবে রিপিট হচ্ছে 2 3 4 আবার 2 3 4 আবার 2 3 4 এভাবে রিপিট তিনটা করে নাম্বার বারে বারে রিপিট হচ্ছে। যেমন এখানে দেখো 13/40 ডিভাইড করবা 0.29, তারপরে দেখো 545454 রিপিট হতে থাকবে, চলতে থাকবে জিনিসটা। তো কি হলো 0.29 টা লিখলা, যেটা রিপিটেড নাম্বারটাকে আবার মাথায় রাখ দিয়ে লিখে দিতে হবে। তো এগুলো কি রিকুয়ারিং নাম্বার, আর এগুলোকে বলা হয় টার্মিনেটিং ডেসিমাল, এগুলো রিকুয়ারিং ডেসিমাল, নাম্বার না সরি ডেসিমাল। এটা কি হচ্ছে রিকুয়ারিং ডেসিমাল, এগুলো মিলছে না, চলতে থাকছে, একটা টার্ম আসতে থাকছে বারে বারে। আর টার্মিনেটিং ডেসিমাল যেটা একটা নির্দিষ্ট ভ্যালু তুমি পেয়ে যাচ্ছ, ঠিক আছে? এবার তাহলে আমাদের যে নেক্সট জিনিসটা আছে সেটাকে আমাদেরকে বলা হচ্ছে ইররেশনাল নাম্বার, আমাদের সেকেন্ড পার্টটা, সেটাকে কি বলছি? ইররেশনাল নাম্বার। এবার ইররেশনাল নাম্বার আমরা কিভাবে বুঝবো? ইররেশনাল নাম্বারটা বোঝাটা খুব গুরুত্বপূর্ণ, হ্যাঁ, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড দিস, ঠিক আছে? সো a irrational number is not neither a terminating nor a recurring decimal. তো কি বললাম কথাটা, যে irrational number recurring decimal না terminating decimal না, তাহলে recurring decimal আর terminating decimal বাদে যে নাম্বারগুলো থাকবে সেগুলোকে আমরা irrational নাম্বার বলতে পারি। ফর এক্সাম্পল √3, ঠিক আছে? এখনই আমরা এটা মিটিয়ে দিচ্ছি, এখনই আমরা দেখব ইররেশনাল নাম্বার এবার কি আছে সেটা আমরা দেখব, ওকে? আচ্ছা, so irrational number in any number that cannot be expressed in the form of a by b or p by q, where any number that cannot be represented as p by q where q is not equal to 0 and p and q are the prime তোমার co-prime, তো ওই ধরনের নাম্বারকে আমরা ইররেশনাল নাম্বার বলবো। যে ধরনের নাম্বারকে আমরা কি করলাম, দেখো দুটো জিনিস করলাম, ঠিক আছে? একটা আমরা করলাম রেশনাল নাম্বার, একটা পড়ছি এখন ইররেশনাল, একটা পড়ছি ইররেশনাল নাম্বার। রেশনাল নাম্বার কাকে বলবো? যে সমস্ত নাম্বারগুলোকে এই যে p বাই q আকারে লেখা যাবে, যেখানে q নট ইজ ইকুয়াল টু 0 হবে, যেখানে p q লোয়েস্ট ফর্মে থাকবে তাদের, আর কোপ্রাইম হবে, এই ধরনের নাম্বারকে রেশনাল নাম্বার বলবো। কিন্তু ইররেশনাল নাম্বার কোনটা? যাদেরকে এইভাবে লেখা যায় না, তাদেরকে বলা হয় ইররেশনাল নাম্বার। যাদেরকে এইভাবে লেখা যাবে তারা রেশনাল নাম্বার। কেমন হবে? p by q where q is equal to q not equals to 0 and p by q are lowest form of them and they are the co-prime of each other, ঠিক আছে? তাহলে কি হবে? যে নাম্বার এনি নাম্বার, যে কোনো নাম্বার যেটা এই শর্তগুলো পূরণ করবে সেগুলো কি রেশনাল নাম্বার, আর যে নাম্বারগুলো এই শর্তগুলো এই টার্মস এন্ড কন্ডিশনগুলো পূরণ করবে না, মানবে না, ওদেরকে আমরা বলবো ইররেশনাল নাম্বার, ঠিক আছে? তো ইররেশনাল নাম্বার বুঝে গেলে ইররেশনাল নাম্বারটা বোঝা খুব ইজি, হ্যাঁ? যেগুলো রেশনাল নাম্বার না ওগুলো ইররেশনাল নাম্বার, ঠিক আছে?
আচ্ছা চলো, তো এটা তো হলো, তোমাদের বইও দেওয়া আছে, হ্যাঁ অনেক জনের বইয়ে দেওয়া আছে, দেখো পেজ নাম্বার 7 ইন বুকের একদম মাথার উপরে, এনি নাম্বার দ্যাট ক্যান নট বি এক্সপ্রেস ইন দ্য ফর্ম a by b where b are integers, b not is equal to 0 and they have common factor except 1, that means they are co-prime। তো এই ফ্যাক্ট গুলো, এই যে নাম্বার পালন করবে না বা মানবে না সেই নাম্বারগুলোকে আমরা ইররেশনাল নাম্বার বলবো, যেমন √2 √5 √3 এটসেট্রা। ঠিক আছে, তো পেজ পাল্টাও, এটা খুব ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেন পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট জিনিস আছে। এটা বলছে প্রুফ দ্যাট √3 ইজ নট এ রেশনাল নাম্বার, এই ধরনের থাকে প্রুফ, এখানে প্রুফ করতে বলবে, প্রুফ দ্যাট, ঠিক আছে, প্রুফ দ্যাট √3 is not a rational number। not a rational means it is irrational number, তো আমাদেরকে ইনডাইরেক্টলি এটা কি প্রুফ করতে বলছে, যে এটা irrational number। তাহলে কি প্রুফ করতে বলছে, প্রুফ দ্যাট √3 is not a rational number or proof that √3 is a irrational number। তো এই ধরনের প্রুফ যখনই আসবে কি না, তো যে নাম্বারটাকে প্রুফ করতে বলবো ওই নাম্বারটাকে আমরা ভেবে নেব। সাপোজ, ঠিক আছে, সাপোজ করো যে √3 is a rational, সাপোজ করছি √3 is a rational number, আমরা ভেবে নেব, মেনে নিলাম √3 is a rational number। আমাদের জন্য বইয়ে লেখা আছে if possible √3 is a rational number, মেনে নিলাম কিছুক্ষণের জন্য, ধরে নিলাম √3 is a rational number। তো rational number হলে কি হবে, √3 is equal to p by √3 is equal to a by b লিখতে পারি তো, কারণ কি বলেছিলাম, যে কোনো rational number a by b মানে বাই আকারে হয়ে থাকবে, তাই তো, p by q or a by b একই ব্যাপার। ঠিক আছে, তো rational number হলে এরকম হবে, তাহলে এটার সমান হবে। আচ্ছা, এবার দুদিকে স্কয়ার করছি, √3 স্কয়ার is equal to a by b এর স্কয়ার, রুটের স্কয়ার করলে কি রুট উঠে যায়, 3 থেকে a, এখানে a স্কয়ার বাই b স্কয়ার, মাল্টিপ্লাই করে দাও কি হবে, b a স্কয়ার is equal to, এর নিচে কিছু নেই মানে 1 দেবো, a স্কয়ার নিচের সাথে গুণ হবে, b টা উপরের সাথে গুণ হবে, a into 1 কি হবে, a স্কয়ার, b into 3 মানে কি 3b স্কয়ার, তাই না। আচ্ছা, এবার এখানে লক্ষ্য করো যে 3 এর সঙ্গে b স্কয়ার কে মাল্টিপ্লাই করলে a আসছে, ভালো করে জায়গাটা লক্ষ্য করো, 3 multiplies with b to be equal to a, that means a is a multiple of 3, here a is a multiple of 3। how, দেখো 3 এর সঙ্গে b স্কয়ার কে গুণ করছে, মাল্টিপ্লাই করছে, বলি তো এখানে a স্কয়ার এর সমান হচ্ছে, এখানে তো এটাই এই হিসাবে, তাহলে দেখো 3 এর মাল্টিপ্লাই হলো a, তাই তো, 3 এর মাল্টিপ্লাই আমরা কি পেলাম, a পেলাম। তো এটাকে আমরা কি করব, এক নাম্বার 1 টার্ম ধরে নিলাম। ঠিক আছে, এবার তাহলে a is equal to 3m বলতে পারি, where m is equal to, m is for other integers, অন্য যে কোনো integers এর জন্য আমি কি ধরতে পারি, আমি সাম অন্য যে কোনো ইন্টিজারের জন্য আমি m ধরতে পারি, তাহলে a স্কয়ার ইকুয়াল টু 3m, তাই তো, তাহলে কি হয়ে যাবে, দুদিকে স্কয়ার করলাম, দেখো a স্কয়ার ইকুয়াল টু কত, 9m স্কয়ার, দুদিকে স্কয়ার করলাম, স্কয়ার অফ বোথ সাইডস, দুদিকে স্কয়ার করলাম, তাহলে কি আসবে, a স্কয়ার ইকুয়াল টু 9m স্কয়ার। এবার দেখো আমি এখানে কি পেলাম, a স্কয়ার ইকুয়াল টু 9m স্কয়ার। এবার এটা হচ্ছে আমাদের সেকেন্ড কন্ডিশন আমরা ধরে নিই। তো যেটা ফার্স্ট কন্ডিশন আছে সেটা আবার লিখছি, দেখো a স্কয়ার ইজ ইকুয়াল টু 3b স্কয়ার। এবার এই সেকেন্ড কন্ডিশনে আমরা, এই ফার্স্ট কন্ডিশনে আমরা সেকেন্ড কন্ডিশনের ভ্যালুটাকে বসাই দিই। সেকেন্ড কন্ডিশনে কি পেলাম, a স্কয়ার ইজ ইকুয়াল টু 9m স্কয়ার, তাহলে a স্কয়ারের জায়গায় 9m স্কয়ার বসিয়ে দেব, ইজ ইকুয়াল টু 3b স্কয়ার। তাহলে কি হলো, 9m স্কয়ার ইজ ইকুয়াল টু 3b স্কয়ার।
কেটে দাও কি হবে 3 তাহলে কি থাকলো b স্কয়ার ইজ ইকুয়াল টু 3m স্কয়ার। হিয়ার এখানে লক্ষ্য করো এখানে দেখো 3 এর সঙ্গে m কে মাল্টিপ্লাই করলে b আসে, তাই না? 3 এর সঙ্গে কিছু একটা মাল্টিপ্লাই m জানি না ভ্যালু কত, কিন্তু 3 এর সঙ্গে কিছু একটা মাল্টিপল করলে b আসে না? সে যেই হতে পারে, m এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 ধর, আমি তো বলে দিয়েছি যে কোনো ইন্টিজার্স হতে পারে। m এখানে যে কোনো ইন্টিজার্স ধরেছি আমি, m যে কোনো ইন্টিজার্স, অন্য যে কোনো ইন্টিজার্সের ক্ষেত্রে। তো যাই যেই হোক না কেন ওর সঙ্গে 3 মাল্টিপ্লাই হচ্ছে, তবে তো b স্কয়ারের সমান হচ্ছে। তার মানে কি হিয়ার b is also a multiple of 3, b is also a multiple of 3। এখানে দেখলাম কি a is a multiple of 3, কারণ কি 3 এর সঙ্গে যে কোনো একটা সংখ্যা গুণ হয়ে a হচ্ছে, তাহলে 3 এর সঙ্গে কিছু মাল্টিপ্লাই হয়ে তো a হচ্ছে না, তার মানে কি 3 এর মাল্টিপ্লিকেশনের ফল হলো এটা, মানে কি 3 হলো a হলো 3 এর একটা মাল্টিপল। আর এখানে কি b এর সঙ্গে 3 এর সঙ্গে কিছু একটা কোন একটা ইন্টিজার্স মাল্টিপ্লাই হচ্ছে, তো ওটা b আসছে, মানে কি b ও কি 3 এর একটা মাল্টিপল। তাহলে দেখো a and b both have a common multiple 3, কিন্তু আমরা কি করেছিলাম, মানে কি a আর b দুটোই কি 3 দিয়ে ডিভাইড হবে না? এটা তো প্রুফ হলো যদি এদের কমন মাল্টিপল যদি 3 হয়, মানে কি a ও তোমার 3 দিয়ে ডিভাইড হবে, b ও 3 দিয়ে ডিভাইড হবে, ঠিক আছে? কিন্তু তাহলে এটা কি এদের কমন ফ্যাক্টর 3 হয়ে যাবে না? কিন্তু রেশনাল নম্বরে কি বলেছিলাম কমন ফ্যাক্টর 1 ছাড়া কিছু হয় না। কিন্তু এখানে আমরা কি প্রুফ করতে পারছি যে এখানে এই দুটো নম্বরের কমন ফ্যাক্টর 3 হয়ে যাচ্ছে। তাহলে এরা কি পরস্পরে কো-প্রাইম না, তাই না? এরা পরস্পরে কো-প্রাইম না, ঠিক আছে? তাহলে যেই নম্বরের পরস্পর কো-প্রাইম 1 আদার দ্যান 1 হয়ে যাবে সেটা কখনো রেশনাল নাম্বার হতেই পারে না, হেন্স ইট ইজ আ ইররেশনাল। সো তাহলে এটা কি হচ্ছে প্রুফ হয়ে যাচ্ছে যে এটা একটা ইররেশনাল নাম্বার। ওকে, তো থিওরির জন্য আজকে এইটুকুটাই করে দেব, ঠিক আছে? এরপরের দিন থেকে আমরা কি করব, ডাইরেক্ট এই চ্যাপ্টারের ম্যাথ গুলো শুরু করব। তো যাদের থিওরিতে প্রবলেম ছিল ওদের জন্য এই ক্লাসটা আমি স্পেশালি দিলাম, হ্যাঁ? আর যাদের থিওরিতে কোনো প্রবলেম নেই তারা এই ক্লাসটা স্কিপ করে দেবো, কারণ কি নেক্সট দিন থেকে আমরা শুধুমাত্র ওই চ্যাপ্টার ওয়াইজ ম্যাথ গুলো 1 বাই 1 সলভ করব, ঠিক আছে? থ্যাংক ইউ ভিডিওটা পুরোপুরি দেখার জন্য। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করতে বলবে না, নিজের বন্ধুদের গ্রুপে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে যত পারবে, এবং বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন।